তাহলে চলো আমরা শুরু করি। আমরা দেখব হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, তাই না? ওকে, তাহলে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। আর এটা তো তোমাদের জন্য ভিডিও, এটা তো আর বাইরের লোকজন দেখার দরকার নাই, ঠিক আছে? তো রক্ত সংবহনের ক্ষেত্রে আমরা গতদিন বলছিলাম কি সংবহন তন্ত্র হচ্ছে দুই ধরনের, তাই না? রক্ত সংবহন তন্ত্র আমরা দুই ধরনের দেখছিলাম, অধ্যায় একে পড়ছিলাম। একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ, ঠিক আছে? তাহলে মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাদেরকে বললাম আমরা? মুক্ত সংবহন হচ্ছে যখন রক্ত যে কোনো একটা উন্মুক্ত অংশের মধ্যে গিয়ে জমা হবে, সেখান থেকে আবার পুনরায় রক্ত প্রবাহ শুরু হবে, এটাকে আমরা মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলছিলাম। আর বদ্ধর ক্ষেত্রে হচ্ছে হৃৎপিণ্ড থেকে ঘুরে রক্ত আবার হৃৎপিণ্ডে প্রবেশ করবে, সেটাকে আমরা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বলছিলাম। ওকে, তাহলে দুইটা একসাথে কোত্থেকে? একটা শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, ওর দাওয়াত দিছিল শ্বশুর বাড়িতে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটাকে আমরা বদ্ধ সংবহন তন্ত্র বলছিলাম। ওকে, এখন এখন রুই মাছে কোন ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখা যায়? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। তাহলে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির। ওকে, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। আমরা গত ক্লাসে মানুষের হৃৎপিণ্ড নিয়ে কথা বলছিলাম, তাই না? মানুষের হৃৎপিণ্ড হচ্ছে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের প্রকোষ্ঠগুলোর নাম কি? অ্যাট্রিয়াম। নিচের প্রকোষ্ঠগুলা ভেন্ট্রিকল, ঠিক আছে? তাহলে এইগুলাকে আমরা বলতেছি অ্যাট্রিয়াম। আমরা একটু রিপিট করে যাচ্ছি আর কি। হ্যাঁ, এটা অ্যাট্রিয়াম, এগুলো হচ্ছে ভেন্ট্রিকল। ওকে, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, এই দুইটাকে আমরা অ্যাট্রিয়াম বলতেছিলাম, এই দুটাকে ভেন্ট্রিকল বলতেছিলাম। ওকে, তাহলে রুই মাছের যে হৃৎপিণ্ড, সেখানে আমরা শুধু একটা অ্যাট্রিয়াম পাই এবং একটা ভেন্ট্রিকল পাই, ঠিক না? অর্থাৎ এই 50% অংশটা পাই। তাহলে এইখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে, এখানেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে। আমাদের গত ক্লাসের পড়ালেখা। ওকে, গত ক্লাসের পড়ালেখা। এখন তাহলে তাহলে যেহেতু হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা একটু দেখি, একটা অ্যাট্রিয়াম আঁকার চেষ্টা করি আগে। এটা একটা অ্যাট্রিয়াম, ওকে, একটা ভেন্ট্রিকল, ওকে, এটা একটা অ্যাট্রিয়াম, হ্যাঁ, এটা একটা অ্যাট্রিয়াম, এটা একটা ভেন্ট্রিকল, ঠিক আছে? তোমরা এত খুশি হয়ে গেছো কেন? এগুলো আমরা গত ক্লাসে কথা বলছিলাম, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল কেন একবর্তনী বলি, কেন দ্বিবর্তনী বলি। তো এই ক্লাস বাইরের লোকজন দেখলে আবার বুঝবে না, কারণ অনেক কথা স্কিপ হয়ে গেছে, ঠিক না? কারণ আমরা একবর্তনী কাকে বলে, দ্বিবর্তনী কাকে বলে, কেন এটাকে ভেনাস হার্ট বলা হয়, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলছি। তো এই ভিডিওটা মানুষের জন্য না, তোমাদের জন্য, তোমরাও তো মানুষ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দুইটা প্রকোষ্ঠ আঁকলাম। আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে তাদের ক্ষেত্রে দুইটা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে? তা আমরা সেই কারণে দুইটা প্রকোষ্ঠ আঁকছি, ঠিক আছে? তাহলে মানুষের রক্ত প্রথমে কোথায় প্রবেশ করে? এই প্রকোষ্ঠে প্রবেশ করে। তাহলে অ্যাট্রিয়াম, এটা কোন অ্যাট্রিয়াম, ডান না বাম? ডান। মানুষের ক্ষেত্রে এটা ডান। তো আমাদের যেহেতু রুই মাছের ক্ষেত্রে অ্যাট্রিয়াম খালি একটাই আছে, সো এটার জন্য ডান বাম কোনো হিসাব নাই। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাট্রিয়াম। এখন অ্যাট্রিয়ামের মধ্যে রক্ত প্রবেশ করে, ঠিক আছে? তাহলে আমরা বলছিলাম মানুষের শরীরে রক্ত প্রবেশ করে কোন রক্তনালীর মাধ্যমে? শিরার মাধ্যমে, ঠিক আছে? বিভিন্ন ধরনের শিরা আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের শিরার মাধ্যমে প্রবেশ করে। এদের ক্ষেত্রেও শিরার মাধ্যমে প্রবেশ করে। প্রধান দুইটা শিরা এখানে থাকে, দুইটা প্রধান শিরা। আমরা একটু সহজ সহজ করে ছবিগুলো আঁকার চেষ্টা করি, কেমন? এটা একটা শিরা, এটা একটা শিরা, তাহলে এটা একটা, এটা একটা, এটা দুই আঁকলাম। তাহলে যেহেতু সে দ্বিপ্রতিসম, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, শরীরের এই পাশের একটা শিরা, শরীরের এই পাশের একটা শিরা, ঠিক আছে? দুইটা প্রধান আমরা এখানে শিরা দেখতে পাচ্ছি। এই শিরার মধ্যে শরীরের অন্যান্য জায়গা থেকে শিরাগুলো এখানে এসে এসে যুক্ত হয়। আমরা যখন রুই মাছের শিরাতন্ত্র পড়বো তখন এই জিনিসগুলো দেখতে পাবো, ঠিক আছে? তাহলে শরীরের যাবতীয় যত শিরা আছে সবগুলা কোথায় এসে মিলিত হয়? এই যে 1 আর 2 লিখছি না এখানের মধ্যে, এদের নাম হচ্ছে ডাক্টাস কুভেরি। কি নাম বললাম? ডাক্টাস কুভেরি।
এটা এবার মেডিকেলের প্রশ্ন ছিল, ডাক্টাস কুভেরি। ঠিক আছে, তাহলে ডাক্টাস কুভেরি কি শিরা নাকি ধমনী? শিরা, এটাই পরীক্ষার প্রশ্ন ছিল মেডিকেলে। ঠিক আছে, ডাক্টাস কুভেরি কার অংশ? শিরাতন্ত্রের অংশ। ওকে, তাহলে এই যে যেগুলো শিরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে শিরাতন্ত্রের অংশ। ওকে, এই ডাক্টাস কুভেরিতে যত শিরা আছে সবগুলো ডাক্টাস কুভেরিতে এসে কি করে? রক্ত ঢেলে দেয়। ঠিক আছে, এই যে ডাক্টাস কুভেরি, দুইটা ডাক্টাস কুভেরি মিলিত হয়ে আরেকটা শিরা তৈরি করে, আরেকটা শিরা তৈরি করে, এই যে আরেকটা শিরা তৈরি করছে। আমরা এটা বইয়ের মতো চিত্র না, আমরা নিজেদের বোঝার জন্য চিত্র আঁকতেছি। আরেকটা গঠন তৈরি করতেছে, আরেকটা শিরার মতন গঠন। এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। ঠিক আছে, সাইনাস ভেনোসাস। ভেইন, ভেইন মানে কি? শিরা। তাহলে ভেনোসাস, তাহলে ভেইন ভেইন একটা ভাব আছে না শব্দটার মধ্যে? তাহলে সাইনাস ভেনোসাস, তার মানে এটা একটা শিরা যেটা দেখতে কিসের মতন? এখানে একটা সাইনাসের মতো কিছু একটা আছে। সাইনাস মানে কি? গহ্বর, ঠিক না? একটু গহ্বরের মতন গঠন তৈরি হয়েছে না? গহ্বরের মতন গঠন তৈরি হয়েছে। তাহলে ডাক্টাস কুভেরি দুই দিক থেকে এসে মিলিত হয়ে একটা একক শিরা তৈরি করছে, যেটার মাঝে একটু ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, তাহলে এটার নাম কি? সাইনাস ভেনোসাস। ঠিক আছে, সাইনাস ভেনোসাস এই যে রক্তটা কোথায় প্রবাহিত করে? প্রথমে প্রবাহিত করে অ্যাট্রিয়ামের মধ্যে। মানুষের ক্ষেত্রে প্রথম রক্ত প্রবাহিত হয় অ্যাট্রিয়ামের মধ্যে। তাহলে অ্যাট্রিয়াম থেকে রক্ত মানুষের ক্ষেত্রে কোথায় যায়? ভেন্ট্রিকলে যায়। তাদের ক্ষেত্রে অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় যায়? ভেন্ট্রিকলে যায়। কথা বুঝতে পারছি? তাহলে তাহলে সাইনাস ভেনোসাস এটা কি হৃৎপিণ্ডের কোনো অংশ? সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের কোনো অংশ? সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের কোনো অংশ কিনা? আমি তো জিজ্ঞেস করতেছি, অ্যান্সার দাও। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে সাইনাস ভেনোসাস, আমি একটু আগে বলছিলাম কি ডাক্টাস কুভেরি মিলিত হয়ে আরেকটা শিরার মতন গঠন তৈরি করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শিরার একটা অংশ, এটা কোনো কার অংশ না? হৃৎপিণ্ডের অংশ না। তাহলে তার হৃৎপিণ্ডের অংশ যদি আমরা বিবেচনা করি তাহলে শুধু দুটো অংশ আছে, একটা হচ্ছে অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। কথা বুঝতে পারছি? তাহলে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তগুলা কোথায় প্রবাহিত হয়? ডাক্টাস কুভেরিতে প্রবাহিত হয়। ঠিক আছে, ডাক্টাস কুভেরিতে প্রবাহিত হয়। এই ডাক্টাস কুভেরি গুলো মিলিতভাবে কি তৈরি করছে? সাইনাস ভেনোসাস তৈরি করছে। ঠিক আছে, সাইনাস ভেনোসাস থেকে রক্ত কোথায় প্রবাহিত হলো? অ্যাট্রিয়ামে প্রবাহিত হলো। ঠিক আছে, হ্যাঁ, সাইনাস ভেনোসাস থেকে রক্ত অ্যাট্রিয়াম প্রবাহিত হলো। অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় যাবে? ভেন্ট্রিকলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রক্রিয়া। এখন এখন এই যে রক্তটা সামনের দিকে যে যাচ্ছে, ঠিক না? এটা পিছনের দিকেও যেতে পারতো, পারতো না? পারতো না? পারতো, পারতো। সামনের দিকে, আচ্ছা রক্তটা কেন সামনের দিকে প্রবাহিত হয়? কারণ এর হৃৎপিণ্ডে সংকুচন প্রসারণ হয়, ঠিক না? যখন সংকুচিত হয় তখন রক্তটা সামনের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে না? এই যে সংকুচন, হৃৎপিণ্ডের সংকুচন আমরা বলি কি? হৃৎপিণ্ডের, হ্যাঁ, হৃৎপিণ্ডের যদি সংকুচন হয় সেটা আমরা বলি কি? সিস্টোল। ঠিক আছে, আর যদি সেটা আমরা প্রসারণ হয় তখন সেটাকে আমরা বলি ডায়াস্টোল। ওকে, এখন দেখো এটার যখন সংকুচন হচ্ছে তখন রক্তটা সামনের দিকে যাচ্ছে, একইভাবে পিছনের দিকেও তো যেতে পারতো, পারতো না? একটা বোতলের দুই দিকে যদি মুখ থাকে, চাপ দিলে পানি কোন দিকে যাবে? দুই দিকেই যেতে পারে, ঠিক না? কিন্তু যদি এমন হয় যে একদিকে বন্ধ একদিকে দরজা খোলা আছে, তখন কেমন হবে? একদিকে যেতে পারবে। এই যে রক্তের প্রবাহ যেন একমুখী হয় তার জন্য সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়াম দুইটা মধ্যবর্তী স্থানে একটা দরজা আছে। দরজাটাকে আমরা বলতেছি কি? কপাটিকা। দরজাটাকে আমরা বলতেছি কি? কপাটিকা। ঠিক আছে, দরজাটাকে আমরা বলতেছি কপাটিকা। রেকর্ডিং চলতেছে? ঠিক আছে, দরজাটাকে আমরা বলতেছি কি? কপাটিকা। ওকে, মাওলানা সাহেব আইসে এতক্ষণ পরে। তাহলে এটাকে আমরা বলতেছি কি? কপাটিকা।
ওয়ালাইকুম আসসালাম। এটাকে আমরা বলছি কি কপাটিকা। তাহলে কপাটিকাটা কার কার মাঝখানে অবস্থিত? সাইনাস, ভেনোসাস এবং কার মাঝখানে? অ্যাট্রিয়ামের মাঝখানে একটা কপাটিকা থাকে। কেন? রক্তটা যখন এদিকে প্রবাহিত হবে তখন অ্যাট্রিয়াম যখন সংকুচিত হবে রক্তটা যেন পিছনের দিকে চলে আসতে না পারে। দরজাটা একমুখী। আমরা বিভিন্ন দোকানে, রেস্টুরেন্টে, মার্কেটে গেলে দরজা কিনা পুশ লেখা থাকে। তুমি যতই পুল করো, যতই টানাটানি করো, দরজা খুলে না, খুলে না, খালি একদিকে, খালি হ্যাঁ একদিকে খুলে। এখানেও দরজাটা হচ্ছে ঠিক সেরকম, খালি একদিকে খুলতে পারে, দুই দিকে খুলে না। তাহলে রক্তের প্রবাহটা যেন একমুখী হয়, এটা সংকুচনের কারণে, অর্থাৎ অ্যাট্রিয়ামের যখন সংকুচন হবে রক্তটা যেন পেছনের দিকে আসতে না পারে, তার জন্য একটা দরজা থাকে, একমুখী দরজা। এটাকে আমরা বলতেছি কি কপাটিকা। তাহলে এই কপাটিকাটা যেহেতু সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে অবস্থান করতেছে, সেজন্য এই কপাটিকার নাম হবে দুইটা অংশের মিলিতভাবে কি হবে? সাইনাস থেকে সাইনো কথাটা আসবে সাইনো, অ্যাট্রিয়াম থেকে আসবে হচ্ছে অ্যাট্রিয়াল, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। কথা বুঝতে পারছি? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। তার মানে সাইনাস ভেনোসাসের থেকে আসছে হচ্ছে সাইনো, অ্যাট্রিয়াল থেকে আসছে অ্যাট্রিয়াল, আর কপাটিকা মানে তো দরজা। ঠিক আছে? তাহলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। বুঝতে পারছি কিনা? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। তাহলে আমরা একটু কথাবার্তা একটু কমাই ফেলি, এখানে অনেক লেখালেখি হয়ে গেছে, তাই না? এখন আঁকি নাই? আচ্ছা, যতটুক ওইটা বদ্ধ মুক্ত আঁকছি, বদ্ধ মুক্ত মুছছি, শুধু বদ্ধ আর মুক্ত মুছছি। ওটা তো রেকর্ড থাকবে তোমাদের, সুবিধা নেই এখন। হ্যাঁ, তাহলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ালের মধ্যবর্তী যে কপাটিকা সেটাকে আমরা বলতেছি কি সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। কেন থাকে এটা? রক্ত প্রবাহ যেন একমুখী হয়, যেন আমার পিছনের দিকে রক্ত দৌড় দিতে না পারে। কথা বুঝতে পারছি? সব একই দিকে, একই ডিরেকশনে চলতে থাকবে, এই জন্য এই কপাটিকা থাকে। মানুষের ক্ষেত্রে এরকম কপাটিকা থাকে, এরকম দুইটার মাঝখানে এখানে একটা কপাটিকা থাকে, ঠিক না? এখানে একটা কপাটিকা থাকে, ট্রাইকাসপিড, বাইকাসপিড, নাম শুনছি এগুলো? হ্যাঁ, আরো কিছু কপাটিকা, 6 ধরনের কপাটিকা থাকে। এগুলো আমরা মানুষের হৃৎপিণ্ড পড়ার সময় এগুলো খুঁজে নিব। না, প্রকোষ্ঠের কথা বলি না, দুইটা শিরা, বাম দিক থেকে ডান দিক থেকে একটা শিরা আসছে, বাম দিক থেকে একটা শিরা আসছে, মিলিত হয়ে যে একক শিরা তৈরি করছে সেটা হচ্ছে সাইনাস ভেনোসাস। ওকে, এখন তাহলে আমরা দেখি রক্ত তাহলে কোথায় আছে? শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তগুলা শিরার মাধ্যমে, আমরা শিরাতন্ত্র যখন দেখব তখন আরো অনেকগুলো শিরার নাম পড়বো, তখন ডাক্তার স্কুবেরিকে খুঁজে পাবো। আপাতত আমরা এভাবে মনে রাখি যে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তগুলো ডাক্তার স্কুবেরিতে আসছে। ডাক্তার স্কুবেরি থেকে রক্ত কোথায় আসছে? সাইনাস ভেনোসাসে আসছে। সাইনাস ভেনোসাস থেকে রক্ত অ্যাট্রিয়ামে আসছে। তবে রক্ত যেন, যেহেতু এটা সংকুচন হবে, সেহেতু সংকুচনজনিত কারণে রক্ত যেন পেছনের দিকে প্রবাহিত হতে না পারে, তার জন্য সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মধ্যবর্তী একটা কপাটিকা থাকে। এই কপাটিকার নাম আমরা বলছি কি সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। ওকে, এবং এই যে তাদের সংকুচনকে আমরা বলতেছি সিস্টল, প্রসারণকে বলতেছি ডায়াস্টল। ঠিক আছে? এখন এখন অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় চলে যাবে? ভেন্ট্রিকুলে আসবে না? ভেন্ট্রিকুলে আসবে। একইভাবে ভেন্ট্রিকুলে যখন সংকুচন হবে তখন রক্ত আবার পেছনের দিকে চলে আসতে পারে না? যেন পেছনের দিকে না আসে সেজন্য অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মাঝখানে কি থাকে? একটা কপাটিকা থাকে। ঠিক আছে? তাহলে এই কপাটিকার নাম কি হবে? অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মাঝখানে, তাহলে এটার নাম হবে কি অ্যাট্রিও। তাহলে ভেন্ট্রিকল থেকে কি আসবে? ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকুলার, তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ঠিক আছে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা কোথায় থাকে? অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মধ্যবর্তী স্থানে।
কেন থাকে? রক্তের প্রবাহ যেন বিপরীত দিকে আসতে না পারে, উল্টা দিকে আসতে না পারে। ওকে ওকে, এখন রক্ত কোথায় আছে? ভেন্ট্রিকলে আছে, ঠিক আছে না? ভেন্ট্রিকলে আছে। এখন ভেন্ট্রিকল থেকে রক্ত তাহলে বাইরে চলে যাবে, তাহলে ভেন্ট্রিকল হচ্ছে হৃৎপিণ্ডের অংশ, ঠিক আছে না? এই যে ভেন্ট্রিকলের পরবর্তীতে একটা জিনিস খেয়াল করো, এখন হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরে দিকে চলে যাবে, রক্ত বের হয়ে যাবে, তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে যায় যে নালিকা, সেটাকে আমরা কি বলছিলাম? ধমনী বলছিলাম। হৃৎপিণ্ড থেকে যে নালিকার মাধ্যমে রক্ত বের হয়ে যায় সেটাকে আমরা ধমনী বলছিলাম, ঠিক আছে না? ধমনী আরো একটা সংজ্ঞা আছে বলছিলাম, কি? অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এখানে ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করতেছে না। আমরা গত ক্লাসে দেখছিলাম এখানে সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তাই না? এটা গত ক্লাসের পড়া, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই যে এই রক্তটা বের হয়ে যাওয়ার জন্য এখানে একটা ধমনী সৃষ্টি হয়, এখানে একটা ধমনী সৃষ্টি হয়। ওকে, কিন্তু ধমনীটার গোড়ার দিকের অংশটা একটু খেয়াল করো তো, এই গোড়ার দিকের অংশটা একটু স্ফীত হয়ে আছে না? একটা ভালভের মতন গঠন তৈরি করছে, ঠিক আছে? একটা ভালভের মতন গঠন তৈরি করছে। এই যে তার গোড়ালির দিকে এরকম যে একটা ভালভের মতন গঠন তৈরি করছে, এই জন্য এটার নাম হচ্ছে ভালভাস। তাহলে ধমনী ইংরেজি কি? আর্টারি। তাহলে ভালভাস আর্টারিওসাস। ওকে, ভালভাস আর্টারিওসাস। তাহলে ভেন্ট্রিকল থেকে যে ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাচ্ছে সেই ধমনীর নাম হচ্ছে ভালভাস আর্টারিওসাস। এটা দেখতে একটু স্ফীত বাল্বের মতন, এই যে বাল্ব দুলতেছে না, ওই যে বাল্ব, এই বাল্ব, হ্যাঁ, বাল্বের মতন, দেখুন বাল্বের মতন কাইন্ড অফ, হ্যাঁ, এই জন্য এটা ভালভাস আর্টারিওসাস, ঠিক আছে? এখন এরকম ভালভাস আর্টারিওসাস যে মানুষের শরীরে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আছে, ভালভাস আর্টারিওসাস কি আছে? নাই, নাই, আছে? নাই। তাহলে ভেন্ট্রিকলের পরেই কিন্তু কি আছে? ভালভাস আর্টারিওসাস। তাহলে মানুষের ক্ষেত্রে কি থাকে? অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের সাথে কি থাকে একটু খেয়াল করো, এই ভেন্ট্রিকলের সাথে এখানে একটা কোণের মতন একটা গঠন তৈরি করে, কথা বুঝতে পারছি? এই যে বের হয়ে যাওয়ার সময়, নালিকাটা বের হয়ে যাওয়ার সময় একটা কোণের মতন গঠন তৈরি করে, এটা হচ্ছে কোনাস আর্টারিওসাস। এটা পালমোনারি ধমনী না, যেটা ভেন্ট্রিকল থেকে বের হয়ে যায় মানুষের ক্ষেত্রে, কথা বুঝতেছি? ভেন্ট্রিকল থেকে যে ধমনীটা ফুসফুসের দিকে চলে গেছে, এই ধমনী গোড়ার দিকে এরকম একটা কোণ, কোণ মানে কি? কোণ আইসক্রিম, কোণ আইসক্রিম, ঠিক আছে? কোন শেপ বলেন এটাকে, কোন শেপ বলে, এই যে কোণের মতন গঠন তৈরি করছে, এটাকে বলা হয় কোনাস আর্টারিওসাস। তাহলে মানুষের হৃৎপিণ্ডে থাকে কি? কোনাস আর্টারিওসাস ভেন্ট্রিকলের সাথে, আর রুই মাছের ভেন্ট্রিকলের সাথে কে থাকে? ভালভাস আর্টারিওসাস। কথা বুঝতে পারছি? হ্যাঁ, ভালভাস আর্টারিওসাস। এখন ভালভাস আর্টারিওসাস, তাহলে আর্টারি তো আমরা বলেই ফেলছি, তাহলে এটা কি এই যে হৃৎপিণ্ডের কোনো অংশ হবে? পাইন হৃৎপিণ্ডের কোনো অংশ? এটা দেরি করে আইলে যাওয়া হয় আর কি, হৃৎপিণ্ডের কোনো অংশ তো না। কারণ আর্টারিতে বলে দিচ্ছে, আর্টারি তো ধমনী, সে তো হৃৎপিণ্ডের কেউ না, কথা বুঝতে পারছি? হৃৎপিণ্ডের কেউ না, তাহলে হৃৎপিণ্ডের বাইরের অংশ এটা, ঠিক আছে? তাহলে হৃৎপিণ্ড বলতে আমরা শুধু দুইটা অংশকে বুঝবো, সেটা হচ্ছে অ্যাট্রিয়াম আর হচ্ছে ভেন্ট্রিকল। কথা ক্লিয়ার? ওকে, হ্যাঁ আসতেছি। হ্যাঁ, কপাটিকা গুলো হৃৎপিণ্ডের ভিতরের অংশ, এটা সরাসরি প্রকোষ্ঠ না, প্রকোষ্ঠ না। তাহলে এখানেও দেখো ভেন্ট্রিকল এবং ভালভাস আর্টারিওসাসের মধ্যেও একটা কি থাকবে? কপাটিকা থাকবে। এখানে একটা কপাটিকা, এই কপাটিকা, একইভাবে একটা কপাটিকা, ঠিক আছে? তাহলে এই কপাটিকার নাম কি হবে? হ্যাঁ, ভেন্ট্রিকল এবং ভালভাস আর্টারিওসাস। তাহলে এটা হচ্ছে ভেন্ট্রিকুলো ভালভাস আর্টারিওসাস। তাহলে এই কপাটিকার নাম হবে ভেন্ট্রিকুলো ভালভাস আর্টারিওসাস, ঠিক আছে? ভালভাস আর্টারিওসাস বলতেছি কেন? ভালভাস কপাটিকা, আমরা ভালভাস আর্টারিওসাসের মাঝখানে কি থাকবে? ভালভাস কপাটিকা থাকবে। ওকে, তাহলে ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা।
ওকে, তাহলে রুই মাছের হৃৎপিণ্ডে আমরা কয় ধরনের কপাটিকা পেলাম? 3 ধরনের কপাটিকা পেলাম। কি কি পেলাম? সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকুলোভালভাস কপাটিকা। তার মানে যেটা আগে থাকবে তার নাম আগে বলতে হবে। সাইনাস ভেনুসাস আগে, সেজন্য সাইনো কথাটা আগে বলছি। অ্যাট্রিয়াল পরে, সেজন্য অ্যাট্রিয়াল কথাটা পরে বলছি। পরের ক্ষেত্রে দেখো অ্যাট্রিয়াম আগে, ভেন্ট্রিকল পরে, সেজন্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার বলছি। পরের ক্ষেত্রে ভেন্ট্রিকল আগে, ভালভাস আর্টেরিওসাস পরে, সেজন্য আগে ভেন্ট্রিকুলো বলছি, তার ভালভাস কপাটিকা বলছি। ওকে, আর ভালভাস আর্টেরিওসাস রুই মাছে থাকে, ঠিক আছে না? রুই মাছে থাকে। মানুষের ক্ষেত্রে ভালভাস আর্টেরিওসাসের পরিবর্তে কাকে পাই আমরা? কোনাস আর্টেরিওসাস পাই। না, অন্য আর কোথাও কপাটিকা নাই। কেন নাই ওহি? কেন থাকবে না? কারণ এরা তো সংকুচিত হয় না। তাহলে সংকুচিত না হলে রক্তটা পেছনে প্রবাহিত হওয়ার কোনো প্রবণতা নাই, ঠিক আছে? ও তো যাচ্ছে যাচ্ছে, ওরা ধাক্কা ধাক্কি না করলে শেষে যাইতেই থাকবে, কিন্তু এখানে গিয়ে তো ধাক্কা ধাক্কি শুরু করতেছে। কথা বুঝতে পারছি? এই জন্য এটারে পেছনে না আসার জন্য একটা দরজা দিয়ে দিয়েছে। ওকে, বুঝা গেছে রে নুরশাহী? বুঝবো? এই যে হৃৎপিণ্ড যেটা দেখতে পাচ্ছি না, এই হৃৎপিণ্ডটা একটা পাতলা একটা আবরণ দ্বারা আবৃত থাকে। লেখা কমাই ফেলতেছি। একটা আবরণ দ্বারা আবৃত থাকে। ওকে, তাহলে হৃৎপিণ্ড একটা আবরণ দ্বারা আবৃত থাকে। এই যে তার বাইরের দিকে একটা আবরণ থাকে। একই রকম মানুষের ক্ষেত্রে এরকম একটা আবরণ দ্বারা আবৃত থাকে। কথা বুঝতে পারছি? তাহলে বাইরে বোঝানোর জন্য আমরা কোন শব্দের ব্যবহার করি? পেরি ব্যবহার করি, ঠিক না? পেরি। আর হৃৎপিণ্ড বোঝানোর জন্য কার্ডিও, কার্ডিয়াক, এরকম। তাহলে পেরি কার্ডিয়াম বলা হয়, ঠিক আছে? পেরি কার্ডিয়াম। তাহলে একটা আবরণ দ্বারা আবৃত থাকে, তার নাম হচ্ছে পেরি কার্ডিয়াম, ঠিক আছে? তাহলে পেরিকার্ডিয়াম নামক আবরণ দ্বারা আবৃত থাকে। সেটা রুই মাছের হৃৎপিণ্ড হোক, মানুষের হৃৎপিণ্ড হোক, সবার ক্ষেত্রে একটা আবরণ দ্বারা আবৃত থাকে, নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। বুঝতে পারছি? পেরিকার্ডিয়াম। এখন এটা যদি রুই মাছ হয়, এটা যদি রুই মাছ হয়, ওকে, হৃৎপিণ্ডটা তার কোথায় থাকবে? উপরের দিকে না নিচের দিকে? অঙ্কীয় দিকে না পৃষ্ঠ দিকে? অঙ্কীয় দিকে, এই অংশে থাকবে, ঠিক আছে? তাহলে এটা থাকার জন্য একটা জায়গা লাগবে না? একটা জায়গা লাগবে। এখানে একটা গহ্বর সে ধারণ করে, একটা গহ্বর ধারণ করে, খালি জায়গা, ঠিক আছে? এখানে তার হৃৎপিণ্ডটা অবস্থান করে। এখানে তার হৃৎপিণ্ডটা অবস্থান করতেছে। এই গহ্বরটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল। তখন হ্যাঁ, পেরিকার্ডিয়াল গহ্বর। সাইনাস বলতে পারো, ইংরেজিতে বলে সাইনাস বলতে পারো, ঠিক আছে? ইংরেজিতে বলে সাইনাস বলতে পারবা, কিন্তু আমরা হ্যাঁ বাংলায় বলতেছি। অথবা ক্যাভিটি বলতে পারি, ক্যাভিটি। আমাদের দাঁতে ক্যাভিটি হয় বলে না, ক্যাভিটি গর্ত হয়ে গেছে, গহ্বর, এরকম ক্যাভিটি বলতে পারতেছি। ওকে, ক্যাভিটি। তাহলে পেরিকার্ডিয়াল গহ্বর নামক একটা ফাঁকা জায়গার মধ্যে কোন দিকে? রুই মাছের অঙ্কীয় দিকে হৃৎপিণ্ডটা অবস্থান করে। হুজুর বুঝতে পারছি? ওকে, তাহলে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। ওকে, সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। এখন এই যে ভালভাস আর্টেরিওসাস দিয়ে যে রক্তগুলো প্রবাহিত হলো, রক্তগুলো কোথায় যাবে? ঠিক না? যেহেতু মানুষের ক্ষেত্রে রক্ত হৃৎপিণ্ড থেকে একবার ফুসফুসে যায়, সেখানে অক্সিজেনেটেড হয়ে যায়, অক্সিজেন যুক্ত হয়ে যায়, পরে সেটা আবার হৃৎপিণ্ডে আসে, সেখানে সারা শরীরে কি হয়? ছড়িয়ে পড়ে। কিন্তু তাদের ক্ষেত্রে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলাই প্রবাহিত হতে থাকে। প্রবাহিত হতে হতে এই যে এই আর্টারি দেখতে পাচ্ছি না, ধমনী, এই ধমনী দ্বারা এরা রক্তগুলো চলে যায় হচ্ছে কোথায়? ফুলকাতে। ফুলকাতে। ওকে, এখানে ফুলকা থাকে, এখানে ফুলকা থাকে। ওকে, এখানে ফুলকা থাকে। তাহলে রক্তগুলো ফুলকাতে যাবে, ফুলকাতে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এক্সচেঞ্জ হবে। হ্যাঁ, কারণ আমরা দেখি না মাছ সারাক্ষণ পানি খেতে থাকে, দেখছি না? তাহলে এত পানি যায় কই?
খাই তো। তাহলে পানিটা মুখ দিয়ে ঢুকে ওই কানকো দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ ফুলকার উপর দিয়ে প্রবাহিত হয়ে বের হয়ে যায়। ফলে পানির মধ্যে যে অক্সিজেন থাকে এই অক্সিজেনটা বিনিময় করে, ওকে। ফলে রক্তটা অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয় এবং দেহ থেকে কার্বন ডাই অক্সাইড পানিতে রিলিজ করে দেয়। ঠিক আছে, তাহলে রক্তটা কোথায় চলে গেল? ফুলকাতে চলে গেল। ফুলকাতে গিয়ে অক্সিজেন গ্রহণ করে ওই রক্ত সারা শরীরে ব্যাপিত হয়। ঠিক আছে, আর এখানে হৃৎপিণ্ডের মধ্যে যে রক্ত থাকে সবগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই জন্য তাদের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট, ঠিক না? ভেনাস হার্ট বলা হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। সেজন্য এটাকে আমরা কি বলতেছি? ভেনাস হার্ট বলতেছি, তাই না? এটাকে আমরা ভেনাস হার্ট বলতেছি। হ্যাঁ, বাংলায় বলা হয় শিরা হৃৎপিণ্ড, বাংলায় বলা হয় শিরা হৃৎপিণ্ড। কেন শিরা হৃৎপিণ্ড বলা হচ্ছে? হ্যাঁ, শিরার কাজই হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা। আর এটাও কি করতেছে? শিরার মতোই শুধু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করতেছে। ফুলকা রেকর্ড হয় নাই? আরে ফুলকা না রেকর্ড হইলে কি আর করার, এই যে ফুলকা দেখা যায়। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আশা করি এটা বুঝতে পারছি আমরা, ওকে। কোথায়? হ্যাঁ, ফুলকাতে গিয়ে অক্সিজেন হয়ে যাবে। হৃৎপিণ্ডে আবার কিভাবে আসবে? সে সরাসরি ঘুরে আসতে আসতে সে বিভিন্ন কোষের মধ্যে অক্সিজেন এক্সচেঞ্জ করতে করতে সে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হয়ে যাবে। বুঝতে পারছি প্রশ্নটা বুঝতে পারছো? হ্যাঁ, কারণ সে এখান থেকে সরাসরি ঘুরে আস্তে আস্তে সেখানে আবার অক্সিজেন দিতে দিতে কার্বন ডাই অক্সাইড নিতে নিতে ওর কাছে আস্তে আস্তে আবার রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হয়ে যাবে। কোথায়? হ্যাঁ, ঘুরে সব জায়গাতে যাবে, অক্সিজেন যুক্ত রক্ত সব জায়গাতেই যাবে, সব জায়গাতে যাবে। এটা আমরা শিরাতন্ত্র যখন দেখবো তখন বুঝতে পারবো। দেখবে ওর মাথার দিক থেকেও শিরা আসতেছে, লেজের দিক থেকেও আসতেছে, সব জায়গা থেকেই আসে। কথা বুঝছো? তোমরা ভাবতেছো এখান থেকে রক্ত কোথায় যায়? সব জায়গায় যায়, ঘুরে এখানেও আসতে পারে, উপরেও যেতে পারে, সারা শরীরে যেতে পারে, কিন্তু সবগুলো ঘুরে এসে ডাক্টাস কোভেরিতে রক্ত ছেড়ে দেয়। কথা বুঝতে পারছি? যেমন তোমার হৃৎপিণ্ড, এখানে হৃৎপিণ্ড তো রক্ত পাম্প করে ছেড়ে দিচ্ছে, ওর নিজের অক্সিজেন লাগে না? ওর নিজের অক্সিজেন লাগে। তখন এখানে কি আছে? করোনারি আর্টারি আছে। কথা বুঝতে পারছো? নিজের জন্য আবার অক্সিজেন যুক্ত রক্ত সে সাপ্লাই দেয়, আলাদা ব্যবস্থা আছে। সবার জন্য ইন্ডিভিজুয়ালি অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দিবে সে। ঠিক আছে, তাহলে এটুকু বোঝা গেছে আশা করি, ওকে। এখন আমরা দেখি এরা এতক্ষণ আমরা রক্ত নিয়ে কথা বলতেছিলাম, তাই না? তাহলে তাদের রক্তের উপাদান নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে রক্তের কি কি উপাদান থাকে? তাহলে উপাদান নিয়ে যদি আমরা কথা বলি, মানুষের উপাদানগুলো বলো। রক্তরস, রক্তকণিকা, তাই না? এটা আমরা জানি, ফট করে বলে ফেলছি, রক্তরস, রক্তকণিকা। ওকে, কণিকা লিখলে হবে, আচ্ছা রক্তকণিকা লিখি। ওকে, রক্তকণিকা লিখলাম। হ্যাঁ, রক্তকণিকা লিখলাম। এখন রক্তরস, ঠিক আছে না? রক্তরসের উপাদান কি কি থাকে? আমরা যেটা এখনো পড়ি নাই এই অধ্যায়টা, আমরা জানি না। আমরা ধারণা করি রক্তরসের মধ্যে পানি থাকে, ঠিক না? আর কি থাকে? জৈব অজৈব পদার্থ থাকে। ঠিক আছে, গুড, আমরা এটুকু জানলে হবে। তাহলে এখানে কি থাকে? পানি থাকে, তারপর জৈব ও অজৈব উপাদান থাকে। তাহলে আমাদের আপাতত এটুকু জানলে চলবে, এর বাইরে আর দরকার নাই। হ্যাঁ, এর বাইরে আপাতত দরকার নাই। কিন্তু রক্তকণিকার কথাই যদি আমরা আসি, মানুষের রক্তকণিকা কয় ধরনের? 3 ধরনের। কি কি? হ্যাঁ, লোহিত, শ্বেত, অনুচক্রিকা, ঠিক আছে না? ওদের ক্ষেত্রে কি কি থাকে? হ্যাঁ, লোহিত রক্তকণিকা, তারপর শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নাই। ঠিক আছে, তাহলে এটা একটা এমসিকিউ হইতে পারে না? হ্যাঁ, যে রুই মাছের রক্তে কোন রক্তকণিকা অনুপস্থিত? ঠিক আছে না? তাহলে অনুচক্রিকা থাকে না।
ওকে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের লোহিত রক্তকণিকাতে কি নিউক্লিয়াস থাকে? থাকে না, কিন্তু এদের নিউক্লিয়াস থাকে। কথা বুঝতে পারছি? ওদের নিউক্লিয়াস থাকে। মানুষের শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? থাকে? থাকে না বলতেছে। হ্যাঁ, না ব্লাস্ট অবস্থায় না, ব্লাস্ট অবস্থায় লোহিত রক্তকণিকাতে থাকে, ঠিক আছে। যখন সে সাইট হয়ে যায় তখন থাকে না, কিন্তু শ্বেত রক্তকণিকাতে সবসময় থাকে। শ্বেত রক্তকণিকার কথাই বলতেছিলাম। ওকে, তাহলে রক্তের উপাদানও দেখলাম, ইস্পা বোঝা গেছে। তাহলে এবার আমরা তাদের সংবহনটা যদি আমরা একটা হিসেব করি, শরীরের সমগ্র শিরা থেকে রক্তগুলো কোথায় এসে পৌঁছায়? প্রথমে ডাক্টাস কুভেরিতে। ডাক্টাস কুভেরি থেকে রক্ত কোথায় যায়? সাইনাস ভেনোসাসে। সে হৃৎপিণ্ডে কোনো অংশ না, হৃৎপিণ্ডে কোনো অংশ না। সাইনাস ভেনোসাস থেকে রক্ত কোথায় যায়? অ্যাট্রিয়ামে যায়। দুইটার মাঝখানে একটা কপাটিকা থাকে, এটার নাম কি? সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, ঠিক আছে। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত প্রবাহিত হবে। দুইটার মাঝখানে আবার একটা কপাটিকা থাকে, নাম কি হবে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টেরিয়াসের মধ্যে রক্ত প্রবাহিত হবে। দুইটার মাঝখানে একটা কপাটিকা আছে, নাম কি হবে? ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা। ওকে, এখান থেকে রক্ত এই আর্টারির মাধ্যমে কোথায় চলে যাবে? ফুলকাতে চলে যাবে, সেখানে এক্সচেঞ্জ হবে। তাহলে এই যে ফুলকায় গিয়ে কিভাবে রক্তগুলা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে, সেটাকে আমরা ধমনী তন্ত্র বলতেছি, ঠিক আছে। এই ধমনী তন্ত্র আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আর শরীরের বিভিন্ন অংশ থেকে যে রক্তগুলো ডাক্টাস কুভেরিতে এসে পড়তেছে, এইটাকে বলা হয় শিরাতন্ত্র, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন শিরার মাধ্যমে এই যে ডাক্টাস কুভেরিতে এসে কিভাবে করে রক্তটা পড়ে, এইটাকে শিরাতন্ত্র বলা হচ্ছে। তাহলে হৃৎপিণ্ডের গঠনটা আমরা বুঝতে পারলে, একদিক থেকে রক্ত যেটা প্রবাহিত হয়ে বিভিন্ন অংশে চলে যাচ্ছে সেটা হচ্ছে ধমনীতন্ত্র। আর এই রক্তটা, ব্যবহৃত রক্তটা যখন বিভিন্ন শিরার মাধ্যমে ডাক্টাস কুভেরিতে এসে পড়ে, ওইটাকে আমরা বলতেছি কি? শিরাতন্ত্র। তাহলে আমাদের আরো দুইটা টপিক আগামী 2 দিন আমরা আলোচনা করবো, একটা হচ্ছে ধমনীতন্ত্র আর একটা হচ্ছে শিরাতন্ত্র। তাহলে আমরা আগামী দিন আলোচনা করবো কি? ধমনীতন্ত্র, কিভাবে করে শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ হয়, অক্সিজেন কিভাবে করে রক্তের সাথে মিশে, আর আগামী পরের ক্লাসে আলোচনা করব হচ্ছে কোনটা? শিরাতন্ত্রটা। কথা বলতে পারছি? এখন বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা?